আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। উপসাগরীয় প্রতিবেশীদের ওপর ইরানের হামলা, ট্রাম্পের আরও কঠোর হুঁশিয়ারি। ইরান সংঘাতকে ধর্মযুদ্ধে রূপ দেওয়ার চেষ্টায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানে যুদ্ধের দামামা বাজাচ্ছে কুর্দিরা। যুদ্ধের দায় ট্রাম্পের, পিছু হটবে না ইরান, আলী লারিজানি। ইরান যুদ্ধের এক সপ্তাহ, ট্রাম্পের জন্য চ্যালেঞ্জ বাড়ছে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আরও কঠোর হুঁশিয়ারি আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে এক নতুন এবং অত্যন্ত জটিল মেরুকরণের জন্ম দিয়েছে, যা নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা বিশ্লেষণ। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর এবং ভূরাজনৈতিক সমীকরণগুলো অনুসরণ করেন, তারা নিশ্চয়ই জানেন যে পারস্য উপসাগরীয় অঞ্চলটি বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান একটি কেন্দ্র, এবং এই অঞ্চলের যে কোনো ছোটখাটো অস্থিরতাও বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে সক্ষম। সম্প্রতি উপসাগরীয় দেশগুলোর দিকে লক্ষ্য করে ইরানের যেসব কৌশলগত পদক্ষেপ বা আক্রমণাত্মক নীতির কথা আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসছে, তা এই অঞ্চলের দীর্ঘস্থায়ী স্থিতিশীলতাকে বড় ধরনের হুমকির মুখে ফেলে দিয়েছে। এর ফলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় সহযোগিতা সংস্থা বা জিসিসির অন্যান্য সদস্য দেশগুলোর মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে, কারণ তাদের অর্থনীতি এবং নিরাপত্তা ব্যবস্থা বহুলাংশে এই সমুদ্রপথের অবাধ যাতায়াতের উপর নির্ভরশীল। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবসুলভ কড়া ভাষায় ইরানকে যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, তা মূলত তার ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিরই একটি সম্প্রসারিত রূপ। ট্রাম্প স্পষ্টভাবেই বুঝিয়ে দিয়েছেন যে উপসাগরীয় মিত্রদের উপর কোনো ধরনের হুমকি যুক্তরাষ্ট্র বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না, এবং প্রয়োজনে এর জন্য ইরানকে কঠিন অর্থনৈতিক ও কৌশলগত মূল্য চোকাতে হবে। এই ধরনের হুঁশিয়ারি শুধু যে কূটনৈতিক স্তরে উত্তেজনা বাড়ায় তা নয়, বরং এটি বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারেও তাৎক্ষণিক অস্থিরতা তৈরি করে, যার প্রভাব পড়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ব্যয়ের উপর। এই মুহূর্তে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, তারা হয়তো ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা কিভাবে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিকেও প্রভাবিত করে। ট্রাম্পের এই কড়া বার্তার পর ইউরোপীয় মিত্ররাও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ কেউই চায় না মধ্যপ্রাচ্যে এমন কোনো দীর্ঘমেয়াদী অচলাবস্থা তৈরি হোক যা বৈশ্বিক সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে দেয়। ইরানের সাথে চলমান এই ভূরাজনৈতিক সংঘাতকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে একটি ধর্মযুদ্ধে রূপ দেওয়ার চেষ্টা করছে বলে যে অভিযোগ উঠেছে, তা বর্তমান আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সংবেদনশীল মোড়। আধুনিক বিশ্বের যুদ্ধ বা সংঘাতগুলো কেবল আর ভৌগোলিক সীমানা বা সামরিক শক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এটি অনেকাংশেই রূপ নেয় মনস্তাত্ত্বিক এবং আদর্শিক লড়াইয়ে, যাকে আমরা ন্যারেটিভ ওয়ারফেয়ার বা বয়ানের যুদ্ধ বলে থাকি। বিভিন্ন আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কিছু নীতি নির্ধারক ও গণমাধ্যম অত্যন্ত সুকৌশলে এই সংঘাতটিকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন যাতে এটি একটি নির্দিষ্ট আদর্শ বা ধর্মীয় সংঘাতের রূপ পায়। মধ্যপ্রাচ্য এমনিতেই একটি অত্যন্ত জটিল ডেমোগ্রাফিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের অঞ্চল, যেখানে ইতিহাস, ঐতিহ্য এবং বিশ্বাসের শেকড় অনেক গভীরে প্রথিত। যখন কোনো ভূরাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থের সংঘাতকে আদর্শিক বা ধর্মীয় রূপ দেওয়া হয়, তখন সেই সংঘাতের সমাধান করা প্রায় অসম্ভব হয়ে পড়ে, কারণ তখন কেউই আর আপোস করতে রাজি থাকে না। এই ধরনের ন্যারেটিভ বা বয়ান তৈরির মূল লক্ষ্য হতে পারে নিজ দেশের অভ্যন্তরে সাধারণ মানুষের আবেগ এবং সমর্থন আদায় করা, পাশাপাশি আন্তর্জাতিক মিত্রদের একত্রিত করে প্রতিপক্ষের ওপর একটি সম্মিলিত নৈতিক চাপ প্রয়োগ করা। তবে এই কৌশলের একটি মারাত্মক নেতিবাচক দিক রয়েছে, আর তা হল এটি পুরো অঞ্চলকে আরও চরমপন্থার দিকে ঠেলে দিতে পারে এবং দীর্ঘমেয়াদে সামাজিক ও রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি করতে পারে। আপনারা যারা সমাজবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেন বা আগ্রহ রাখেন, তারা হয়তো জানেন যে কোনো সংঘাত একবার আদর্শিক রূপ নিলে তা যুগের পর যুগ ধরে চলতে থাকে, এবং এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ,
যাদের কাছে শান্তি এবং নিরাপত্তাই সবচেয়ে বড় কাম্য। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে এখন একটি নতুন মাত্রার অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে বলা হচ্ছে যে কুর্দিরা ইরানে যুদ্ধের দামামা বাজাচ্ছে, যা তেহরানের কেন্দ্রীয় সরকারের জন্য একটি বহুমুখী চ্যালেঞ্জের সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যের মানচিত্রে কুর্দি জনগোষ্ঠী এমন একটি জাতিসত্তা যাদের নিজস্ব কোনো স্বাধীন রাষ্ট্র নেই, বরং তারা মূলত ইরান, ইরাক, সিরিয়া এবং তুরস্কের পাহাড়ি এবং সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বসবাস করে। ঐতিহাসিকভাবেই ইরানি কুর্দিরা নিজেদের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন এবং বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করে আসছে। তবে বর্তমানের এই চরম ভূ-রাজনৈতিক উত্তেজনার মুহূর্তে তাদের এই সক্রিয়তা সম্পূর্ণ নতুন একটি অর্থ বহন করে। যখন কোনো দেশ আন্তর্জাতিকভাবে প্রবল চাপের মুখে থাকে এবং বহির্বিশ্বের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে, তখন স্বভাবতই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এবং অর্থনীতি চাপের মুখে পড়ে। আর ঠিক সেই সুযোগটি কাজে লাগাতে চায় দীর্ঘকাল ধরে অবহেলিত বা সুবিধাবঞ্চিত থাকা অভ্যন্তরীণ গোষ্ঠীগুলো। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের এই বাহ্যিক দ্বন্দ্বের সুযোগে কুর্দিরা তাদের দাবি আদায়ে সোচ্চার হচ্ছে এবং প্রয়োজনে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করার জন্য নিজেদের তৎপরতা বৃদ্ধি করছে। এর ফলে ইরানের কেন্দ্রীয় নেতৃত্বকে এখন একই সাথে দুটি ফ্রন্টে লড়াই করতে হচ্ছে। একদিকে আন্তর্জাতিক অঙ্গনে পরাশক্তিগুলোর সাথে কৌশলগত এবং কূটনৈতিক লড়াই, অন্যদিকে দেশের অভ্যন্তরে নিজেদের অখণ্ডতা এবং স্থিতিশীলতা বজায় রাখার সংগ্রাম। এই পরিস্থিতি তেহরানের জন্য অত্যন্ত উদ্বেগজনক, কারণ অভ্যন্তরীণ কোনো বড় ধরনের বিদ্রোহ বা অস্থিরতা তাদের জাতীয় নিরাপত্তাকে মারাত্মকভাবে দুর্বল করে দিতে পারে এবং বাইরের শত্রুদের জন্য হস্তক্ষেপ করার একটি সহজ অজুহাত তৈরি করে দিতে পারে। তাছাড়া কুর্দি অধ্যুষিত অঞ্চলগুলোর কৌশলগত অবস্থান এবং সেখানকার অর্থনৈতিক বঞ্চনার ইতিহাস এই পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলেছে। সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করে ইরানের প্রভাবশালী রাজনীতিক এবং সাবেক পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি যে শক্ত বার্তা দিয়েছেন, তা মূলত ইরানের জাতীয় নীতি এবং আপোষহীন অবস্থানেরই একটি সুস্পষ্ট প্রতিফলন। আলী লারিজানি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এই যুদ্ধের সম্পূর্ণ দায়ভার ট্রাম্প প্রশাসনের একতরফা এবং আগ্রাসী নীতির ওপর বর্তায় এবং কোনো অবস্থাতেই ইরান এই চাপের মুখে পিছু হটবে না। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এটিকে বলা হয় স্ট্র্যাটেজিক রেজিলিয়েন্স বা কৌশলগত প্রতিরোধ, যেখানে একটি রাষ্ট্র তার প্রতিপক্ষের প্রবল চাপের মুখেও নিজেদের নীতি থেকে সরে না এসে বরং জাতীয় ঐক্যকে পুঁজি করে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। লারিজানির এই বক্তব্যের পেছনে গভীর রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক হিসাব নিকাশ রয়েছে। প্রথমত, এর মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ জনগণকে এই বার্তা দেওয়া হচ্ছে যে বর্তমান অর্থনৈতিক কষ্ট বা বহির্বিশ্বের হুমকির কারণে সরকার কোনোভাবেই নতজানু হবে না, যা দেশের মানুষের মধ্যে জাতীয়তাবাদী আবেগ এবং ঐক্য ধরে রাখতে সাহায্য করে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের মিত্রদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে যে ইরানের ওপর ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি কখনোই সফল হবে না এবং জোরপূর্বক ইরানকে কোনো চুক্তিতে বা আপোষে বাধ্য করা যাবে না। ট্রাম্প প্রশাসনের আমলে ইরানের সাথে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে বেরিয়ে যাওয়া এবং একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার যে ইতিহাস রয়েছে, লারিজানি মূলত সেই প্রেক্ষাপটটিকেই সামনে এনেছেন। তার মতে, যুক্তরাষ্ট্রই প্রথম আন্তর্জাতিক আইন এবং চুক্তির তোয়াক্কা না করে এই অস্থিতিশীল পরিস্থিতির জন্ম দিয়েছে, তাই এর যে কোনো পরিণতির দায়ভার তাদেরই নিতে হবে। এই ধরনের অনড় অবস্থান যখন দুই পক্ষ থেকেই আসে, তখন কূটনৈতিক আলোচনার পথ প্রায় রুদ্ধ হয়ে যায় এবং একটি ছোট ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনাও পুরো অঞ্চলকে একটি বড় ধরনের ধ্বংসাত্মক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ইরানকে কেন্দ্র করে এই ব্যাপক উত্তেজনার এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর এখন যে বিষয়টি সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে উঠছে, তা হল এই পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্পের নিজের জন্যেও ক্রমশ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। যে কোনো বড় ধরনের ভূরাজনৈতিক সংঘাতের প্রথম দিকে একটি সাময়িক উত্তেজনা বা দেশপ্রেমের উন্মাদনা দেখা গেলেও সময় গড়ানোর সাথে সাথে এর বাস্তব এবং অর্থনৈতিক প্রভাবগুলো যখন সামনে আসতে শুরু করে, তখন নীতি নির্ধারকদের জন্য পরিস্থিতি সামাল দেওয়া বেশ কঠিন হয়ে পড়ে।
এক সপ্তাহের এই টানাপোড়েনে বৈশ্বিক অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে তার সরাসরি প্রভাব পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং অর্থনীতির ওপর। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়া মানেই হল পরিবহন খরচ বেড়ে যাওয়া, যা চূড়ান্তভাবে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বা ইনফ্লেশন বাড়িয়ে দেয়। সামনে যখন নির্বাচন বা অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাবনিকাশ থাকে, তখন কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্যেই সাধারণ নাগরিকদের এই অর্থনৈতিক অসন্তোষের মুখে পড়াটা সুখকর হয় না। এছাড়া আন্তর্জাতিক মিত্রদের দিক থেকেও ট্রাম্প প্রশাসন খুব একটা জোরালো সমর্থন পাচ্ছে বলে মনে হচ্ছে না। ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর অনেক সদস্য দেশই এই সংঘাতকে আরও বাড়িয়ে তোলার বিপক্ষে, কারণ তারা খুব ভালো করেই জানে যে মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ সংঘাত শুরু হলে তার সরাসরি প্রভাব পড়বে ইউরোপের অর্থনীতি এবং শরণার্থী পরিস্থিতির ওপর। ফলে যুক্তরাষ্ট্রকে একাই এই বিশাল ভূরাজনৈতিক এবং লজিস্টিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে, যা মার্কিন অর্থনীতি এবং সামরিক বাজেটের ওপরেও একটি বড় ধরনের চাপ সৃষ্টি করছে। তাছাড়া আধুনিক যুগের এই ধরনের সংঘাতগুলো কোনো দ্রুত সমাধান নিয়ে আসে না, বরং এগুলো বছরের পর বছর ধরে চলতে থাকা এক ধরনের কৌশলগত চোরাবালিতে পরিণত হয়, যেখান থেকে বের হয়ে আসা অত্যন্ত কঠিন। ট্রাম্প হয়তো ভেবেছিলেন যে কঠোর হুঁশিয়ারি দিলেই ইরান দ্রুত আপস করতে বাধ্য হবে,